1962 সালের এক গভীর রাতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বলে পরিচিত একটি জেল থেকে তিনজন বন্দী হঠাৎ উধাও হয়ে যায়। জেলটির নাম আল্টাক্রাস ফেডারেল জেল। চারিদিকে উত্তাল সমুদ্র, কনকনে ঠান্ডা জল, আর সেই জলে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হাঙর। সেখান থেকে পালানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু প্রত্যেক দিনের মতো সকালে গার্ডরা যখন সেলে যায় তখন দেখে বন্দীরা ঘুমিয়ে আছে। কিন্তু কয়েক সেকেন্ড পরে গার্ডরা বুঝতে পারে এইগুলো আসলে মানুষের মাথা নয়, নকল পুতুল। বিছানার ওপর রেখে তার ওপর চাদর ঢাকা দিয়ে সেই সেলে বন্দি থাকা কয়েদিরা সেই জেল থেকে পালিয়ে গিয়েছিল। তাদের এই জেল পালাবার প্ল্যান আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর জেল পালাবার পর সমুদ্রের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপ থেকে এই বিশাল সমুদ্রের জলরাশি পার করে তাদের মূল ভূখণ্ডে ফিরে আসতে কি পেরেছিল তারা? চলুন সেই গল্পই বলবো আজ আপনাদের। আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। এই জেলটি মূল ভূখণ্ড সান ফ্রান্সিসকো থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে অবস্থিত। চারিদিকে উত্তাল সমুদ্র, কনকনে ঠান্ডা জল, তীব্র শরৎ। এইসব কারণে একসময় মনে করা হতো এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব। তাই আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের এখানে বন্দি করে রাখা হতো। কিন্তু 1962 সালে 12ই জুন এমন একটি ঘটনা ঘটে যা আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় জেল পালানোর গল্পগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। সেদিন সকালে প্রতিদিনের মতো জেলের গার্ডরা বন্দীদের গণনা শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে তিনজন বন্দী নিখোঁজ। সন্দেহ হওয়ায় গার্ডরা তাড়াতাড়ি সেই বন্দীদের সেলে যায়। দূর থেকে দেখে মনে হয় তারা বিছানায় ঘুমিয়ে আছে। গার্ডরা কয়েকবার ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এরপর তারা লাঠি দিয়ে তাদের মাথায় খোঁচা দিতেই হঠাৎই মাথাগুলো ফেটে মাটিতে পড়ে যায়। তখনই সবাই বুঝতে পারে এইগুলি আসলে মানুষের মাথা নয়, এইগুলি নকল পুতুল। অর্থাৎ এই তিনজন বন্দী রাতের অন্ধকারে জেল থেকে পালিয়ে গেছে। এরপরই পুরো দ্বীপ জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না, যেন তারা রাতারাতি পুরো দ্বীপ থেকে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা পালালো কিভাবে? আর জেলের চারপাশে ছিল উত্তাল সমুদ্র, বরফ ঠান্ডা জল এবং সেখানে থাকা অসংখ্য হাঙর। এই কারণে এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে রহস্যময় জেল পালানোর ঘটনাগুলোর একটি বলা হয়। এই সময় তদন্ত চলাকালীন জেলেরই এক বন্দী সামনে এসে দাবি করে সে পুরো ঘটনার সব কিছুই জানে। তার নাম এলেন ওয়েস্ট। সে জানায় এই তিনজন বন্দী কখন এবং কিভাবে জেল থেকে পালিয়েছে সে সব কিছুই জানে। এমনকি সে এটাও বলে যে পুরো জেল পালানোর পরিকল্পনাটার আসল মাস্টার মাইন্ড ছিল সে নিজেই। তখনই একটি বড় প্রশ্ন সামনে আসে, যদি পরিকল্পনাটা তারই হয় তাহলে সে নিজে কেন জেল থেকে পালালো না? পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু সেখানে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায় না। শেষ পর্যন্ত এফবিআই ধারণা করে তিনজন বন্দী জেল থেকে পালাতে পেরেছিল ঠিকই, কিন্তু তারা সমুদ্র পার হতে পারেনি। বরফ ঠান্ডা জলে ডুবে তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যেও দুটি বড় প্রশ্ন থেকে যায়। প্রথমত, তাদের কারোরই মৃতদেহ কখনো উদ্ধার করা যায়নি, এমনকি কোনো কাপড় বা ব্যক্তিগত জিনিসও পাওয়া যায়নি। দ্বিতীয়ত, পরে একটি রহস্যময় চিঠি সামনে আসে। এই চিঠিটি লিখেছিল বলে দাবি করা হয় একজন জেল পলাতক বন্দী জন এলগিন। চিঠিতে লেখা ছিল, আমার নাম জন এলগিন। আমি 1962 সালের জুন মাসে আল্টাক্রাস জেল থেকে পালিয়েছিলাম। সেই রাতে আমরা সত্যি জেল থেকে পালাতে পেরেছিলাম, কিন্তু সেটা মোটেই সহজ কাজ ছিল না। শুধু এই চিঠিই নয়, এংলিনের পরিবারের লোকজনও দাবি করে যে জন এংলিন এবং তার ভাই ক্লিয়ারেন্স এংলিন বহু বছর তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। এমনকি তাদের মধ্যে দুই ভাই তাদের বাবা মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানেও গোপনে উপস্থিত হয়েছিল। তবুও দীর্ঘ 17 বছর তদন্ত করার পরেও এফবিআই তাদের কোনো সন্ধান পায়নি। শেষ পর্যন্ত এই কেসটি এফবিআই বন্ধ করে দেয়। কিন্তু আজও এই রহস্যের সমাধান হয়নি। তাহলে আসল প্রশ্নটা থেকেই যায়, কিভাবে এই তিনজন বন্দী এই কড়া নিরাপত্তার মধ্যেও আল্টাক্রাস জেল থেকে পালিয়ে গেল? আর যদি তারা সত্যিই পালাতে পেরেছিল তাহলে আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি কেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের ইতিহাসে সবচেয়ে রহস্যময় জেল পালানোর ঘটনা সম্পর্কে। এটা আজও আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল জেল পালানোর ঘটনাগুলোর একটি বলে মনে করা হয়। এবং সেই সঙ্গে আমরা একটাও জানব কেন এই বন্দী এলেন ওয়েস্ট নিজের পরিকল্পনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত জেল থেকে পালাতে পারেনি। চলুন এবার গল্পের মূল অংশে যাওয়া যাক। আমি একটা কথা বলি সেই ব্যক্তি সম্পর্কে যিনি নিজেকে এই পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে দাবি করেছিল, এলেন ওয়েস্ট। ছোটবেলা থেকেই এলেন অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছিল।
জীবনের বিভিন্ন সময়ে সে এত অপরাধ করেছিল যে তাকে 20 বারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছিল। গাড়ি চুরির অভিযোগে প্রথম তাকে আটলান্টার একটি জেলে রাখা হয়, পরে তাকে ফ্লোরিডার একটি জেলে স্থানান্তর করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুজনের মধ্যে একটি মিল ছিল, তারা বারবার জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। এই কারণেই শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় আমেরিকার সবচেয়ে কড়া নিরাপত্তার জেল, আল্টাক্রাস জেল। এবার আমরা গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের দিকে আসি, ফ্রাঙ্ক মরিস। ফ্রাঙ্ক মরিস ছোটবেলাতেই অনাথ হয়ে যায়। খুব অল্প বয়স থেকে সে অপরাধ জগতে ঢুকে পড়ে। মাত্র 13 বছর বয়স থেকেই সে চুরি ও ডাকাতির মতো অপরাধ করতে শুরু করে। এইসব অপরাধের জন্য তাকে প্রথমে ফ্লোরিডার একটি জেলে পাঠানো হয়, কিন্তু সেখানে থাকাকালীনও সে বারবার পালাবার চেষ্টা করেছিল। আর তারপর এই স্বভাবের জন্য শেষ পর্যন্ত তাকেও পাঠানো হয় আল্টাক্রাস জেলে। এবার আসে গল্পের তৃতীয় এবং চতুর্থ চরিত্রের কথায়, জন এংলিন এবং ক্লিয়ারেন্স এংলিন। এই দুজন ছিল আপন দুই ভাই। ছোটবেলায় থেকেই তারা একসাথে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিল। মাত্র 14 বছর বয়স থেকেই তারা ডাকাতি শুরু করে। পরে একটি ব্যাংক ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমে তাদের ফ্লোরিডার জেলে রাখা হয়, পরে স্থানান্তর করা হয় আটলান্টার জেলে। কিন্তু অন্যদের মতো তারাও বিভিন্ন সময়ে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত তাদেরও পাঠানো হয় আমেরিকার সবচেয়ে কুখ্যাত জেল, আল্টাক্রাস জেলে। এখন একটু জেনে নেই এই জেল সম্পর্কে। আল্টাক্রাস জেলকে একসময় আমেরিকার সবচেয়ে নিরাপদ জেল বলে মনে করা হতো। অনেকেই এটাকে এসকেপ প্রুফ প্রিজন বলেও ডাকত। ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রায় 22 একর জায়গা জুড়ে এই জেলটি পুরোপুরি একটি পাথরের দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে। সেই কারণেই একে অনেকে দ্য রক নামেও ডাকে। এই জেলটি প্রথমে আমেরিকার সামরিক বাহিনীর কারাগার হিসেবে ব্যবহার করা হতো, পরে এটি ফেডারেল কারাগারে পরিণত হয়। এখানে নিরাপত্তা ছিল অবিশ্বাস্য রকম। একটি ওয়াচ টাওয়ার থেকে 24 ঘন্টা বন্দীদের ওপর নজর রাখা হতো। গার্ডদের স্পষ্ট নির্দেশ ছিল, যদি কোনো বন্দী পালাবার চেষ্টা করে তাহলে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলার। আর যদি কেউ কোনোভাবে জেলের বাইরে বেরিয়েও যায় তাহলেও তার সামনে অপেক্ষা করত আরেক বিপদ, বরফ ঠান্ডা সমুদ্র, তীব্র স্রোত আর বিশাল ঢেউ। এই কারণেই বহু বছর ধরে মনে করা হতো এই জেল থেকে পালানো প্রায় এক প্রকার অসম্ভব। তবুও ইতিহাসে অনেক বন্দী এই জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। মধ্যে 6 জন বন্দী পালাবার সময় গার্ডের গুলিতে মারা যায়, আরও 2 জন সমুদ্রে ডুবে মারা যায়। আর যারা পালাতে ব্যর্থ হয়েছিল তাদের বেশিরভাগই ধরা পড়ে, আবার তাদেরই জেলে ফিরিয়ে আনা হয়। এরকম একটি কঠোর নিরাপত্তার জেলেই এক সময় একসাথে আনা হয় 4 জন বন্দীকে, এলেন ওয়েস্ট, ফ্রাঙ্ক মরিস, জন এলগিন এবং ক্লিয়ারেন্স এলগিন। এই 4 জনের মধ্যে বেশ কিছু মিল ছিল। প্রথমত, তারা সবাই ছোটবেলা থেকে বিভিন্ন অপরাধ জগতের সাথে জড়িত ছিল। দ্বিতীয়ত, তারা আগে যেসব জেলে ছিল সেখান থেকে তারা বারবার পালানোর চেষ্টা করেছিল, কেউ কেউ কয়েকবার সফলও হয়েছিল। তৃতীয়ত, আল্টাক্রাস জেলে আসার আগেই তারা একে অপরকে চিনত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে অসাধারণ দক্ষ ছিল। যেমন এলেন ওয়েস্ট মেকানিক্যাল কাজকর্মে খুব দক্ষ ছিল। সে জেলের মেনটেন্যান্সের কাজ করতে করতে জেলের ভিতরে গোপন অনেক জায়গা সম্পর্কে জানতে পেরেছিল। অন্যদিকে এলগিন 2 ভাই ছিল অসাধারণ সাঁতারু। তারা এতটাই দক্ষ ছিল সাঁতারে যে ঠান্ডা জলেও দীর্ঘ সময় সাঁতার কাটতে পারত তারা। আর ফ্রাঙ্ক মরিস ছিল অত্যন্ত বুদ্ধিমান। তার আইকিউ ছিল প্রায় 133, যা একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এই 4 জন ধীরে ধীরে বুঝতে পারে যদি কখনো আল্টাক্রাস জেল থেকে পালাতে হয় তাহলে সেটা একার পক্ষে সম্ভব নয়, একসাথে পরিকল্পনা করতে হবে। আর সেখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে সাহসী জেল পালানোর পরিকল্পনা। পরের অংশে আমরা জানবো কিভাবে তারা 6 মাস ধরে গোপনে জেলের দেওয়াল কেটে একটি গোপন পথ তৈরি করেছিল, আর কিভাবে তারা রেইনকোট দিয়ে নৌকা বানিয়েছিল। প্রশ্ন হলো, এত কড়া নিরাপত্তার মধ্যেও তারা কিভাবে জেল থেকে পালানোর পরিকল্পনা করেছিল। পরে এলেন ওয়েস্ট পুলিশকে জানায় তারা প্রায় 6 মাস ধরে এই জেল পালানোর পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু একটু বড় সমস্যা ছিল, 4 জন বন্দী আলাদা আলাদা সেলে থাকতো, তাই তারা যখন খুশি একে অপরের সাথে দেখা করতে পারতো না। তাই তারা একটা উপায় বার করে। তারা ঠিক করেছিল যখন লাঞ্চ বা ডিনারের সময় সব বন্দী একসাথে জড়ো হবে তখনই তারা গোপনে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। এইভাবে ধীরে ধীরে তাদের পালানোর পরিকল্পনা তৈরি হতে থাকে। মেনটেন্যান্সের কাজ করতে গিয়ে এলেন ওয়েস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। জেলের বিপলকের প্রতিটি সেলের বেসিনেই নিচে একটি ছোট্ট ভেন্টিলেশন হল ছিল। প্রায় 6 ইঞ্চি চওড়া এই ছিদ্রটি একটি লোহার জালি দিয়ে ঢাকা ছিল। সেই মুহূর্তেই তাদের মাথায় একটা আইডিয়া আসে, যদি তারা এই ছোট ছিদ্রটাকে বড় করতে পারে তাহলে হয়তো সেই পথ দিয়েই জেলের বাইরে যাওয়া সম্ভব। কিন্তু
এর জন্য তাদের প্রথমে বি ব্লকের সেলগুলিতে শিফট হতে লাগতো। তাই তারা নানা অজুহাতে জেলের ওয়ার্ডেনকে রাজি করায় যাতে তাদের বি ব্লকের সেলে স্থানান্তর করা হয়। একবার তারা সেখানে চলে আসার পর থেকেই শুরু হয় তাদের গোপন কাজ। প্রতিদিন তারা একটু একটু করে সেই ভেন্টিলেশন হল বড় করতে শুরু করে। প্রথম দিকে তারা জেলের রান্নাঘর থেকে চুরি করে আনা একটি চামচ দিয়ে দেওয়ার খুঁড়ত, কিন্তু চামচ দিয়ে কাজটা খুব ধীর গতিতে এগোচ্ছিল। তখন ফ্র্যাঙ্ক মরিস একটি অসাধারণ আইডিয়া দেয়। সে জেলের ভ্যাকুয়াম ক্লিনারের মোটর ব্যবহার করে একটি ছোট ড্রিল মেশিন বানিয়ে ফেলে। এখন প্রশ্ন হতে পারে, জেলের ভেতর ড্রিল চালানো হচ্ছিল অথচ কেউ কিছু টের পাচ্ছিল না কেন? প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে বন্দীদের জন্য মিউজিক বাজানো হতো, যাকে বলা হতো মিউজিক হাউস। ঠিক সেই সময় ড্রিল মেশিন চালানো হতো, যাতে ড্রিলের মেশিনের শব্দ মিউজিকের আওয়াজে চাপা পড়ে যায়। আর তাদের মধ্যে একজন সবসময় পাহারা দিত, কেউ আসছে কিনা দেখার জন্য। শুধু তাই নয়, তারা সেই গর্তের সামনে কাগজ ও কাঠ দিয়ে একটি নকল দেওয়াল বানিয়ে রাখত। বাইরে থেকে দেখলে মনে হতো দেওয়াল একেবারে স্বাভাবিক। এইভাবে কয়েক মাস ধীরে ধীরে তারা দেওয়ালে এত বড় একটি গর্ত তৈরি করে ফেলে যাতে একজন মানুষ সহজেই সেই পথ দিয়ে পালিয়ে যেতে পারে। দেওয়ালের ওপাশে ছিল একটি অন্ধকার সার্ভিস করিডোর। সেখানে বড় বড় পাইপ লাইন ছিল। তারা পরিকল্পনা করেছিল গর্ত দিয়ে করিডোরে ঢুকবে, তারপর পাইপ বেয়ে ওপরে উঠে ছাদে যাবে। কিন্তু এরপর সামনে আছে সবচেয়ে বড় সমস্যা। জেল থেকে বের হওয়া গেলেও দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে পৌঁছাবে কিভাবে, কারণ চারিদিকে শুধু সমুদ্র। কিন্তু এই সমস্যার সমাধানও তারা খুঁজে বার করে। তারা ঠিক করে নিজেরাই একটি নৌকা বানাবে। জেলে বন্দীদের রেইনকোট দেওয়া হতো। তারা নানা অজুহাতে অনেকগুলো রেইনকোট নিজেদের কাছে জমা করেছিল। কিছু রেইনকোট তারা চুরি করে জোগাড়ও করেছিল। এরপর তারা সেই রেইনকোটগুলোকে একসাথে জুড়ে ইনফ্লেটেবল নৌকা বানাতে শুরু করে। স্টিম পাইপের তাপ এবং সাবানের সাহায্যে তারা রেইনকোটগুলোকে সিল করে দেয়। শুধু নৌকাই নয়, তারা নিজেদের জন্য লাইফ জ্যাকেটও তৈরি করে। কিছু কাঠ ও স্ক্রু ব্যবহার করে তারা বানিয়ে ফেলে একটি পেডেল। এই নৌকা বানানোর আইডিয়াটা ছিল ফ্র্যাঙ্ক মরিসের। এই ধারণা পেয়েছিল পপুলার ম্যাগাজিনের একটি আর্টিকেল থেকে। তবে পুরো কাজটা একদিনে করা সম্ভব ছিল না। তাদের প্রতিদিন গোপনে ছাদে যেতে হতো এবং ধীরে ধীরে কাজটি করতে হতো। এখন আরেকটা প্রশ্ন আসে, রাতে যখন গার্ডরা সেলে এসে বন্দীদের চেক করত তখন তারা ধরা পড়েনি কেন? এই সমস্যার সমাধানও তারা আগেই ভেবে রেখেছিল। তারা সাবান, টুথপেস্ট, টয়লেট পেপার এবং কংক্রিটের ধুলো দিয়ে মানুষের মতো দেখতে নকল মাথার খুলি তারা তৈরি করেছিল। আর সেই মাথাগুলোকে বাস্তবের মতো দেখাবার জন্য তারা রং করে এবং জেলের অন্যান্য বন্দীদের কাটা চুল সংগ্রহ করে সেই মাথার ওপর লাগিয়ে দেয়। রাতে তারা বিছানায় বালিশ রেখে তার ওপর কম্বল দিয়ে ঢেকে দিত, আর ঠিক মাথার জায়গাটাই রেখে দিত সেই নকল মাথাগুলো। বাইরে থেকে দেখলে মনে হতো কেউ একজন ঘুমিয়ে আছে। এইভাবে তারা প্রতিদিন গোপনে কাজ চালিয়ে যেতে থাকে। 6 মাসের পরিকল্পনা শেষে অবশেষে তারা ঠিক করে এবার পালাবার সময় এসে গেছে। আর সেই দিনটি ছিল 1962 সালে 11ই জুন। পরের অংশে আমরা জানবো সেই রাতের লোমহর্ষক পালানোর ঘটনা, যেখানে ঘটে একটি বড় সমস্যা, যার কারণে এলেন ওয়েস্ট শেষ পর্যন্ত পালাতে পারেনি। 6 মাসের পরিকল্পনার পর সেই রাত এসে গেল। তারিখ ছিল 11ই জুন 1962 সাল। সেদিন রাতের খাওয়া শেষ হওয়ার পর 4 জন বন্দী তাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত হতে শুরু করে। রাত গভীর হলে তারা সেলের বেসিনের নিচে থাকা সেই গোপন গর্ত দিয়ে একে একে করিডোরে বেরিয়ে আসে। কিন্তু এখানেই ঘটে একটা অপ্রত্যাশিত ঘটনা। এলেন ওয়েস্ট তার সেলের গর্তটা পুরোপুরি খুলতে পারছিল না। গর্তের চারপাশে যে কংক্রিট লাগানো ছিল সেটা শক্ত হয়ে গিয়েছিল। সেখানে অনেক চেষ্টা করেও সেটাকে ভাঙতে পারছিল না সে। এদিকে অন্য 3 জন বন্দী ইতিমধ্যেই করিডোরে পৌঁছে গিয়েছিল। তারা কিছুক্ষণ এলেন ওয়েস্টের জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ায় পরে তারাও সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা করা ঠিক হবে না। সেখানেই তাকে রেখে গর্ত দিয়ে বেরিয়ে তারা সেই অন্ধকার সার্ভিস করিডোরে পৌঁছে যায়। এরপর মোটা পাইপ বেয়ে তারা ধীরে ধীরে জেলের ছাদে উঠে যায়। ছাদে ছিল তাদের তৈরি করা গোপন ওয়ার্কশপ। সেখান থেকে তারা তাদের বানানো নৌকা, লাইফ জ্যাকেট এবং পেডেল নিয়ে প্রস্তুত হয়। এরপরই তারা ছাদ থেকে নিচে নেমে আসে এবং প্রায় 25 ফুট উঁচু লোহার ভেড়াটপকে জেলের বাইরের দিকে চলে যায়। সেই রাতের অন্ধকারে তারা দ্বীপের উত্তর দিকে এগিয়ে যায়, কারণ সেখানে গার্ডদের নজর অপেক্ষাকৃত কম ছিল। তারপর তারা রেনকোট দিয়ে বানানো সেই নৌকাটিকে বাতাস দিয়ে ফুলিয়ে তোলে। সব প্রস্তুতি শেষ হওয়ার পর তারা সেই অস্থায়ী নৌকায় উঠে বসে। তারা রওনা দেয় অন্ধকার সমুদ্রের দিকে। অন্যদিকে অনেক চেষ্টা করার পরও অবশেষে যখন এলেন ওয়েস্ট তার গর্ত ভেঙে করিডোরে বেরিয়ে আসে, তখন সে দেখতে পায় তাদের সঙ্গীরা ইতিমধ্যে চলে গিয়েছে। ছাদে পৌঁছে সে বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। শেষ পর্যন্ত হতাশ হয়ে সে আবার নিজের সেলে ফিরে যায়। পরের দিন সকালে যখন গার্ডরা বন্দীদের গণনা শুরু করে,
তখন পুরো ঘটনাটা সামনে আসে। সারা জেল জুড়ে হুলস্থুল কাণ্ড পড়ে যায়। তদন্ত শুরু হয় এবং পরে এফবিআই এই কেসটি হাতে নেয়। এলেন ওয়েস্ট তাদের পুরো পরিকল্পনার কথা স্বীকার করে এফবিআই এর কাছে। পালানোর পর তাদের পরিকল্পনা ছিল কাছের একটি দ্বীপ এঞ্জেল আইল্যান্ডে পৌঁছানো। সেখান থেকে তারা মূল ভূখণ্ডে গিয়ে গাড়ি ও কাপড় চুরি করে নতুন পরিচয়ে পালিয়ে বাঁচবে। তদন্তের সময় সত্যি এঞ্জেল আইল্যান্ডের কাছে একটি কাঠের পেডেল এবং কিছু প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের মধ্যে ছিল এঙ্গলিন ভাইদের পরিবারের ছবি এবং কিছু ব্যক্তিগত জিনিস। এইভাবেও সমুদ্রের কাছে তাদের তৈরি নৌকা এবং লাইফ জ্যাকেটের কিছু অংশ উদ্ধার করা হয়। কিন্তু এত কিছু পাওয়া গেলেও 3 জন বন্দির কোনো মৃতদেহ কখনো পাওয়া যায়নি। এই কারণে রহস্যটা আরও গভীর হয়ে ওঠে। বহু বছর পর এঙ্গলিন পরিবারের সদস্যরা দাবি করে তারা নিয়মিতভাবে ক্রিসমাস কার্ড পেত 2 জন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে। এতে লেখা থাকতো টু মাই মাদার ফ্রম জন। পরে হ্যান্ডরাইটিংটি পরীক্ষা করে দেখা যায় যে সেই লেখা অনেকটাই মিলে যায় জন এঙ্গলিন এবং ক্লিয়ারেস এঙ্গলিনের লেখার সাথে। শুধু তাই নয়, তাদের পরিবারের দাবি ছিল তাদের বাবা মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানেও 2 জন রহস্যময় মহিলা এসেছিল, যাদের আচরণ ছিল খুবই অদ্ভুত। অনেকের ধারণা ছিল সেই 2 জন আসলে এঙ্গলিন ভাইরাই ছদ্মবেশে এসেছিল। এই রহস্য আরও বাড়ে যখন 2018 সালে সান ফ্রান্সিসকোর পুলিশ একটি চিঠি পায়। চিঠিতে দাবি করা হয় লেখক হচ্ছেন জন এঙ্গলিন। চিঠিতে লেখা ছিল সে এবং তার ভাই ক্লিয়ারেস এঙ্গলিন সত্যি 1962 সালে আল্টাক্রাস জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল। সে আরও লিখেছিল ফ্র্যাঙ্ক মরিস কয়েক বছর আগে মারা গেছে। পরে তদন্তের পর এফবিআই জানায় এই চিঠিটি সম্ভবত একটি ভুয়ো চিঠি ছিল। এভাবেই আজও এই ঘটনাটি রহস্য হিসেবেই রয়ে গেছে। তাহলে প্রশ্নটা আজও একই রয়ে গেছে, তারা কি সত্যি সমুদ্র পেরিয়ে বেঁচে পালাতে পেরেছিল, নাকি সেই উত্তাল সমুদ্রই হয়ে উঠেছিল তাদের জীবনের শেষ গন্তব্য? এই প্রশ্নের উত্তর আজও অজানা। এই ছিল আল্টাক্রাস জেল থেকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় পালানোর ইতিহাস। আজও নিশ্চিত করে কেউ বলতে পারে না ফ্র্যাঙ্ক মরিস, জল এঙ্গলিন এবং ক্লিয়ারেন্স এঙ্গলিন সত্যি কি বেঁচে পালাতে পেরেছিল, নাকি সমুদ্রে শেষ হয়ে গিয়েছিল তাদের জীবন। এই রহস্যের উত্তর হয়তো আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। কি মনে হয়, তারা কি সত্যি পালিয়ে বেঁচে ফিরেছিল, নাকি সমুদ্রে হয়ে উঠেছিল তাদের জীবনের শেষ গন্তব্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ধরনের রহস্যময় অবাক করা গল্প যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।